নমস্কার, আমি সংযুক্তা। অন্বেষণ ফর নোন অ্যান্ড আননোন কে সঙ্গে নিই। জানো, একসময় ছাতা ছিল ক্ষমতার প্রতীক বা ঐশ্বরিক সত্তার প্রতিরূপ, এবং এটি সুবিধার্থের জন্য ছিল কম। বহু শতাব্দী আগে কেউ চাইলে কিন্তু কেবলমাত্র একটি ছাতা কিনে নিতে পারতো না, বরং সেটির নিচে বসার জন্য তাকে নির্বাচিত হতে হতো। ছাতা ছিল এমন এক বস্তু যা এতটাই শক্তিশালী যে কোনো সাধারণ মানুষ ব্যবহার করলে উপহাসের পাত্র হতে হতো, এমনকি আইনি পরিণতিরও সম্মুখীন হতে হতো। আমাদের এই গল্প এক বিপ্লবের যাত্রাপথ, যা মিশরের জাঁকজমকপূর্ণ রাজদরবার থেকে শুরু হয়ে ভিক্টোরীয় লন্ডনের বৃষ্টিস্নাত রাজপথ পর্যন্ত বিস্তৃত। শুধু কার্যকারী ছিল না, বরং এর একটি শক্তিশালী সাংস্কৃতিক মূল্যও ছিল। ইতিহাসের পাতা বলে, ছাতার মতন কাঠামোর সন্ধান প্রাচীনকালে ভারত, মিশর এবং মধ্যপ্রাচ্যের সভ্যতাগুলোতে পাওয়া গিয়েছিল, যেখানে সেখানকার রাজপরিবার ও অভিজাত মানুষেরা এগুলো ব্যবহার করতেন সূর্যের তাপ থেকে মাথাকে রক্ষা করার জন্য। সেই সময় ছাতাগুলো মূলত তালপাতা কিংবা পাখির পালক দিয়ে তৈরি করা হতো। একইভাবে প্রাচীন চীনে ছাতা তৈরি করা হতো রেশম ও বাঁশ দিয়ে। ব্যবহারিক ও আনুষ্ঠানিক উভয় উদ্দেশ্যেই ব্যবহার করা হতো। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গণ্যমান্য এবং বিশেষ তাৎপর্যপূর্ণ ব্যক্তিদের ছাতা ধরা হতো, যা তাদের মর্যাদা ও কর্তৃত্বের প্রতীক ছিল। ছাতার মর্যাদা ও তাৎপর্য এতটাই ছিল যে অভিজাতদের মধ্যে একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত বস্তু হয়ে ওঠে। সেই সময় একে প্যারাসল বলা হতো। কারো কারো মতে ছাতা আর প্যারাসল ছিল ভিন্ন, আবার কেউ কেউ বলে প্যারাসলই বিবর্তন হয়ে আধুনিক ছাতায় পরিণত হয়েছে। তবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে মধ্যযুগে ইউরোপে ছাতা অভিজাতদের মধ্যে তার মূল্য হারাতে শুরু করে। সমাজের পরিবর্তন শুরু হয়, আর তার সঙ্গে ছাতার রূপও পরিবর্তিত হতে থাকে। এর ফলে নতুন ডিজাইন, স্টাইল উদ্ভব ঘটে, যা ছাতাকে আরো অধিক ব্যবহার উপযোগী ও আকর্ষণীয় করে তোলে। তবে জানেন, ইংল্যান্ড তথা লন্ডনে ছাতা কিন্তু তার স্বীকৃতি খুব সহজে পায়নি। এই ছাতার সঙ্গে জড়িয়ে ছিল অনেক কয়েকটি ফ্যাক্টর, যেমন জেন্ডার ডিসক্রিমিনেশন এবং স্থানীয় পরিবহন, অর্থনীতি, যুদ্ধ, আর ছিল ফ্রান্সের সাথে জিওপলিটিক্যাল ক্ল্যাশ। ভাবা যায় ছাতাকে নিয়ে এত সমস্যা। 1750-এর দশকের ব্রিটেনে ছাতা, যা প্যারাসলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল, মূলত নারীদের করা রোদ থেকে সুরক্ষার জন্য এবং গায়ের রং রক্ষা করার একটি একান্তই বস্তু হিসেবে গণ্য করা হতো। সেই সময় পুরুষদের প্রকাশ্যে ছাতা ব্যবহার করাটা ছিল অত্যন্ত উপহাসের কারণ এবং ছিল আপত্তিকর ও এক ধরনের বিদ্রোহ। অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডন, তার বৃষ্টিবহুল আবহাওয়ার জন্য ছিল বিখ্যাত। সেখানকার সমাজ প্রত্যাশা করত যে ব্রিটিশ পুরুষেরা কেবল একটি মজবুত কোট এবং ত্রিকোণ টুপি পরে বিরূপ আবহাওয়ার সাহসিকতার সাথে মোকাবেলা করবেন। বুঝুন কাণ্ড। ভিজে যাওয়াটা ছিল এক ধরনের শ্রেণী বৈষম্যের ইঙ্গিত। তা কেমন? বিত্তবানেরা শুকনো থাকার জন্য তখনকার দিনে কোচ গাড়ির ব্যবস্থা করত, আর গরিবেরা পায়ে হেঁটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ধকল সইত। তা ব্যবহারের বিরুদ্ধে সবচেয়ে জোরালো বিরোধিতা এসেছিল লন্ডনের হ্যাকনি কোচের চালকদের থেকে। এই হ্যাকনি কোচ হলো এক প্রকার ভাড়াটে ঘোড়ার গাড়ি। বৃষ্টি এই চালকদের জন্য বেশ লাভজনক ছিল, কারণ ধনী ও মধ্যবিত্ত নাগরিকেরা ভিজে যাওয়া এড়াতে তাদের গাড়ি ভাড়া করত। আর এই লন্ডনে 1750 সালে ইংরেজ পর্যটক ও ফিলান্থ্রপিস্ট জোনাস হ্যালওয়ে আসেন, আর তার এই বৃষ্টিতে ভেজা একদমই পছন্দ হতো না। জোনাস হ্যালওয়ে লন্ডনের রাস্তায় তখন ছাতা ব্যবহার করে এক দীর্ঘদিনের প্রথা বা ট্যাবু ভেঙেছিলেন। তিনি মূলত অবিরাম বৃষ্টির থেকে নিজের রক্ষা করার জন্য
ছাতা ব্যবহার করেছিলেন। নিজের নেওয়া সিদ্ধান্তের কারণে হেনরিকে প্রায় 30 বছর ধরে নিরন্তর জনসমক্ষে উপহাস এবং রাস্তায় হেনস্থা এবং সামাজিকভাবে একঘরে করেও রাখা হয়েছিল। তবু কিন্তু তিনি পিছু হটেননি, প্রথাগত রীতির কাছে নতি স্বীকার করেননি, আর এইভাবেই তিনি ছাতাকে সাধারণের ব্যবহারের বস্তুতে পরিণত করেছিলেন। 1786 সালে তার মৃত্যুর সময় হ্যানরে ছাতাকে পৌঁছে দিতে পেরেছিল সাধারণ মানুষের দরবারে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তবে এইটুকু থাক। অন্বেষণ আবার আসবে নতুন গল্প নিয়ে।